হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু এসএসসি এমটিএস 2024 যে প্রশ্নপত্র আলোচনা করছিলাম তার 26 নম্বর ক্লাসে পৌঁছে গেছি। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 21/10/2024 সেকেন্ড শিফট। 21/10/2024 সেকেন্ড শিফটে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের জেনারেল নলেজের কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, নিচের কোন মন্ত্রণালয় ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল অর্থাৎ www.ncs.government.in এটা চালু করেছিল? এই যে পোর্টালটা এটা চালু করেছিল ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল, কোন মন্ত্রণালয় চালু করেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদ অনুসারে সার্বভৌমত্ব, ঐক্য এবং ড্যাশকে সমুন্নত রাখা ও রক্ষা করা প্রত্যেক ব্যক্তির মৌলিক কর্তব্য। 51A অনুচ্ছেদ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি অনুচ্ছেদ রয়েছে। তো ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদ অনুসারে সার্বভৌমত্ব, ঐক্য এবং ড্যাশকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, ভারতের অখণ্ডতা। ভারতের অখণ্ডতাকে সমুন্নত রাখা ও রক্ষা করা প্রত্যেক ব্যক্তির মৌলিক কর্তব্য। এখান থেকে দেখে নাও, এই 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976 দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানে যুক্ত করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একদম, প্রত্যেকটা তথ্য বারবার আমি বলে আসছি, আবারও বলছি, শুনে নাও। ভারতের সংবিধানের 51A অনুচ্ছেদ মৌলিক কর্তব্যের সাথে যুক্ত, এটা কিন্তু এক্সামে আসে। তার সঙ্গে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারা 51A অধীনে চতুর্থ অংশে পার্ট 4 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। 42তম সংশোধনী 1976 সাল, ধারা 51A পার্ট 4 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মনে রাখো। এর সঙ্গে মনে রাখো, ভারতীয় সংবিধানের 51A ধারার শেষ মৌলিক কর্তব্যটি 2002 86তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। মোট 11খানা মৌলিক কর্তব্য রয়েছে। লাস্ট যেটা অ্যাড হয়েছিল, প্রথমে 10টা ছিল, তারপরে 11, সেটা হচ্ছে 51A ধারার 2002 সালের 86তম সংশোধনী মাধ্যমে যুক্ত করা হয়েছিল। এরপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন দিনে জাতীয় সংহতি দিবস পালন করা হয়? জাতীয় সংহতি দিবস এটা কবে পালন করা হয়? না, এটা করা হয় থাকে 19শে নভেম্বর পালন করা হয়। নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড নামের পরিচিত 9টি নিবন্ধনের সিরিজের সাথে যুক্ত ছিলেন? 9টি নিবন্ধনের সিরিজের সাথে যুক্ত ছিলেন, তিনি হচ্ছেন অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ হবে সঠিক অ্যান্সার। নিউ ল্যাম্পস ফর ওল্ড, এটা 1893 সালে অরবিন্দ ঘোষ ইন্দু প্রকাশ নামক একটা বোম্বাই দৈনিক পত্রিকায় লিখেছিলেন। 5 নম্বর কোশ্চেন, বুলন্দ দরজা ভারতের নিচের কোন স্থানে আকবর দ্বারা নির্মিত কাঠামো ছিল? তাহলে বুলন্দ দরজা কে তৈরি করেছেন? আকবর দ্বারা নির্মিত একটি কাঠামো। কোন স্থানে? সঠিক অ্যান্সার ফতেপুর সিক্রিতে রয়েছে বুলন্দ দরজা, আকবর দ্বারা নির্মিত হয়েছিল। বুলন্দ দরজা মুঘল সম্রাট আকবর 1601 খ্রিস্টাব্দে গুজরাটের বিরুদ্ধে তার বিজয়ের স্মরণে তৈরি করেছিলেন। 6 নম্বর কোশ্চেন, কি গণপরিষদের উদ্দেশ্য প্রস্তাব প্রবর্তন করেন? গণপরিষদের উদ্দেশ্য প্রস্তাব এটা প্রবর্তন করেন কি? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, জওহরলাল নেহরু করেছিলেন। 13ই ডিসেম্বর 1946 জওহরলাল নেহরু দ্বারা উদ্দেশ্য প্রস্তাবটি প্রেরণ করা হয়েছিল 1976 সালে। 1947 সালে 22শে জানুয়ারি পণ্ডিত জওহরলাল নেহরুর প্রস্তাবিত উদ্দেশ্য প্রস্তাব গণপরিষদে গৃহীত হয়েছিল। প্রস্তাবটি প্রেরণ করা হয়েছিল 1946 আর 1947 সালে 22শে জানুয়ারি এটা কিন্তু গৃহীত হয়েছিল গণপরিষদে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, রাজা এবং রাধা রেড্ডি 2000 সালের কোন নৃত্যের একটি নতুন মাত্রা দেওয়ার জন্য পদ্মভূষণে ভূষিত হয়েছিল?
রাজা এবং রাধা রেড্ডি পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন কুচিপুড়ি নৃত্যের জন্য। দ্য বেস্ট মিস্টেক অফ মাই লাইফ কোন ভারতীয় অভিনেতার আত্মজীবনী? এটা কোন ভারতীয় অভিনেতার আত্মজীবনী? সঞ্জয় খানের আত্মজীবনী দ্য বেস্ট মিস্টেকস অফ মাই লাইফ। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটিতে ভারতের ফসলের ঋতুগুলির গ্রুপ রয়েছে? ভারতের যে ফসলের ঋতুর গ্রুপগুলো রয়েছে, তো সেটা হচ্ছে এই যে রবি, খারিফ আর হচ্ছে জায়েদ। তো এই দেখো খারিফ ফসলের উদাহরণ কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ এক্সামে আসে। এবং রবি ফসলের উদাহরণ, খারিফ ফসলের উদাহরণগুলো কী কী রয়েছে? ধান, তুলা, ভুট্টা, আখ, হলুদ, মটর, সয়াবিন এগুলো। আর রবি ফসল রয়েছে গম, বার্লি, ওট, ছোলা, মটর, এগুলো হচ্ছে রবি ফসল। তারপরে চলে যাও 10 নম্বর। একটি নল যা দুটি উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীরের মধ্য দিয়ে চলে তাকে বলা হয় কি? একটি নল যা দুটি উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীরের মধ্য দিয়ে চলে তাকে বলা হয় প্লাজমোডেজমাটা বলা হয়। তো এখন যারা ক্লাসটাকে লাইক করনি, তো বলবো অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো। আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও লাইকের মাধ্যমে, এবং চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, নতুন যদি হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তারই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেখানে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করলেও পেয়ে যাবে এটা, বা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে। এছাড়া তোমরা যারা এমটিএসের প্রিপারেশান নিচ্ছ, তোমরা যদি আমাদের এমটিএস 2025-এর ব্যাচে যোগ হতে চাও, তো তোমাদের জন্য আমরা যে ব্যাচটা শুরু করেছি 2025-এর, এই ব্যাচে জয়েন করবে কিভাবে না, তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমাদেরকে পেমেন্টটা কীভাবে করবে সেটার প্রসেস জানিয়ে দেবো। মূল্য হচ্ছে 199 টাকা। তোমরা যদি পেমেন্ট করো, তাহলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপে এই 4খানা পিডিএফ প্রথমে পাঠিয়ে দেওয়া হবে। যে পিডিএফগুলো তোমরা কিন্তু প্রিন্ট আউট করেও পড়তে পারবে, বা তোমাদের কাছে যতদিন তোমরা ইচ্ছে খুশি রাখতে পারো। এর কোনো মানে অন্যান্য কী হয় যে একটা ভ্যালিডিটি থাকে, সেই ভ্যালিডিটির মধ্যে তোমরা সেই পিডিএফগুলো করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে না, এরকম কিছু থাকে, ডাউনলোড করতে পারবে না। তো এখানে সেরকম কিছু নেই, তোমরা ডাউনলোডও করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে। 4টা পিডিএফ কী কী রয়েছে না, একটা হচ্ছে 2019 থেকে 24 প্রিভিয়াস ইয়ার 6200 প্লাস এমসিকিউ উইথ এক্সট্রা ডিটেলস। দেখো আমরা কিন্তু এক্সট্রা ডিটেলস দিয়ে এই পিডিএফগুলো বানিয়েছি, যার কারণে এই পিডিএফগুলো কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও এক্সাম এসএসসি এমটিএসের চেঞ্জ হয়েছে, টিসিএস ছিল, এখন কিন্তু কোম্পানি চেঞ্জ হয়েছে। তো চেঞ্জ হলেও কী হবে, কিন্তু সিলেবাস এই একই রয়েছে। কোশ্চেন এসএসসি যেভাবে বলবে কোম্পানি সেইভাবে তৈরি করবে। তো প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে পড়তে হবে, কেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার তো আমরা শুধুমাত্র দিচ্ছি না, তার সঙ্গে আমরা কী দিচ্ছি, এক্সট্রা ডিটেলসগুলো দিচ্ছি। এই জন্য আমাদের পিডিএফটা এতটা ইম্পর্ট্যান্ট এই এক্সামগুলোর জন্য। তাছাড়া স্ট্র্যাটেজিকের 14খানা টপিকের উপর একটা আমরা পিডিএফ দেবো, কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এবং ইংলিশ, এই 4খানা পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদেরকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এমটিএস 2025 ব্যাচের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ, সেখানে অ্যাড করে দেওয়া হবে। সেখানে তোমরা আর বাকি সমস্ত প্রকারের নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর নোটসও পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন টপিক ওয়াইজ নোটও পাবে ওই টেলিগ্রামে। ইংলিশ আর জিকের পাশাপাশি ম্যাথ এবং রিজনিংয়েরও পিডিএফ তোমরা ওই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো এর জন্য তাহলে তোমাদেরকে কী করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে। মেসেজ করলে আমরা পেমেন্ট কীভাবে করবে সেটার প্রসেস জানিয়ে দেবো। আর যদি কেউ শুধুমাত্র এমটিএস 2019-24-এর পিডিএফ নিতে চাও, তো সেটাও মেসেজ করতে পারো। সেটার যে প্রাইস থাকবে 149 টাকা। শুধুমাত্র এমটিএস 2019-24 প্রিভিয়াস ইয়ারের পিডিএফ নিতে প্রাইস থাকবে 149 টাকা। তো এবার চলো দেখে নিই 11 নম্বর কোশ্চেন। গোয়ায় অনুষ্ঠিত 37তম জাতীয় গেমস ইভেন্টে কোন রাজ্য পদক তালিকা শীর্ষে ছিল? গোয়ায় অনুষ্ঠিত 37তম জাতীয় গেমস ইভেন্টে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে ছিল? সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 4, মহারাষ্ট্র ছিল। এরপরে
থেটাকুডি হরিহর বিনায়ক রাম। থেটাকুডি হরিহর বিনায়ক রাম, যিনি প্রথম কর্ণাটিক সঙ্গীতজ্ঞ যিনি গ্র্যামি জিতেছিলেন, তো তিনি কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত? থেটাকুডি হরিহর বিনায়ক রাম ইনি একজন ঘটাম ঘটাম বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন। তিনি কর্ণাটিক সঙ্গীতে গ্র্যামি জিতেছিলেন। 13 নম্বর কোশ্চেন, মৌর্য সমাজের সময় মেগাস্তিনিস ভারতীয় সমাজকে 7টা স্বতন্ত্র দলে বিভক্ত করেছিলেন। তো রাজার পরামর্শদাতাদের কোন স্বতন্ত্র দলে রাখা হয়েছিল? রাজার পরামর্শদাতাদের কোন স্বতন্ত্র দলে রাখা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে সপ্তম স্বতন্ত্র দলে রাখা হয়েছিল। অর্থ কমিশনে চেয়ারম্যান ছাড়া অন্য কতজন সদস্য আছেন? অর্থ কমিশনের চেয়ারম্যান ছাড়া অন্য কতজন সদস্য রয়েছে? চারজন সদস্য রয়েছে। প্রতি 5 বছর অন্তর একজন সভাপতি এবং অন্য 4জন সদস্য নিয়েই এই কমিশন গঠিত হয়। অর্থ কমিশনগুলি ভারতের সংবিধানের ধারা 280 অনুসারে ভারতের রাষ্ট্রপতি দ্বারা পর্যায়ক্রমে গঠিত হয়। ভারতের রাষ্ট্রপতি দ্বারা এটা হয়ে থাকে, ধারা 280, এগুলো মনে রাখো। তারপরে দেখো ভাংড়া এবং গিদ্দা নৃত্য কোন ভারতীয় রাজ্যের সাথে যুক্ত? এটা পারবে, ভাংড়া রয়েছে মানেই তোমরা কিন্তু খুব অনায়াসেই করতে পারবে, এই যে পাঞ্জাবের সাথে যুক্ত। এছাড়া দেখো গিদ্দা হচ্ছে একটা মহিলা লোকনৃত্য, যা একটা বৃত্তে মহিলারা তালি বাজাতে এবং ঐতিহ্যবাহী গান গাওয়ার সময় পরিবেশন করে। আর ভাংড়া হচ্ছে এটি একটা পুরুষ লোকনৃত্য, যা ঢোল বাজানোর সাথে সঞ্চালিত হয় এবং এটি শক্তিশালী নড়াচড়া এবং লাফ দ্বারা চিহ্নিত করা হয়। এরপরে চলে যাও 16 নম্বর কোশ্চেন। আর হচ্ছে বর্তমানে এই এসএসসি এমন একটা পাপিষ্ঠ কোম্পানিকে দায়িত্ব দিয়েছে যাদের মধ্যে কোনো রকম রেসপন্সিবিলিটি। তোমরা যে এত কষ্ট করে দিনরাত রাত জেগে পড়াশোনা করছো, এরা কিন্তু সে মর্ম বোঝে না, এমন একটা কোম্পানিকে দিয়েছে। টিসিএস ছিল, খুব সুন্দর ছিল, যারা কিন্তু খুব একদম সুন্দরভাবে এক্সামগুলো কন্ডাক্ট করাতো। এখন বর্তমানে যে এডুকেটি যে কোম্পানিটাকে দিয়েছে, একদম জঘন্য, কোনো রকম কোনো ফ্যাসিলিটি একদম ভালো নেই, একদম যা তা যেখানে সেখানে পরীক্ষা করে নিচ্ছে। কোনো এক্সাম সেন্টার দেখলে মনে হবে না যে এটা সেটা এক্সাম সেন্টার, এই রকম পরিস্থিতি। এক্সাম সেন্টারে গেলে বোঝা যাচ্ছে যে অনেক ছেলে এক্সাম সেন্টারে পৌঁছেছে, তারপরে কি না, এক্সাম ক্যান্সেল। কেন ক্যান্সেল? না, টেকনিক্যাল সমস্যা, তার জন্য এটা এক্সাম ক্যান্সেল হয়ে গেল, এটা অন্য কোনো দিন অন্য কোনো সময় হবে। বা এক্সামে গিয়েছে, তার বাকি স্টুডেন্টরা এক্সামে বসে গেছে, কিছু স্টুডেন্ট বাইরে, কেন? তাদের যে ভেরিফিকেশান, এক্সামের আগে যে ভেরিফিকেশান হয় সেগুলো হয় না। তো এই রকম স্টুডেন্টদের জীবনী নিয়ে ছেলেখেলা করছে বর্তমানে এসএসসি যে কোম্পানিকে দায়িত্ব দিয়েছে তারা। কিন্তু এতে এসএসসি কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত, এই সকল সমস্যাগুলো সমাধান করা উচিত, কিন্তু তারা এরকম কোনো কিছু, মানে তারা তো টোটালি কোনো একটু শব্দ করছে না, তারা কিন্তু নিশ্চুপ হয়ে রয়েছে। বর্তমানে আমাদের রাজ্যের যে এসএসসি যা অবস্থা, কেন্দ্রের এসএসসি সেই এক অবস্থা। অনেক ছেলেমেয়ে যারা এই আশায় গিয়েছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই অবস্থা, তো যদি কেন্দ্রের যে পরীক্ষাগুলো যেগুলো স্বচ্ছভাবে নিয়োগ হতো আগে, তো সেগুলো প্রিপারেশান করলে সেখানে তারা তাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবে, এইরকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু তারা প্রিপারেশানগুলো শুরু করেছিল। কিন্তু এখন বর্তমানে এমন একটা পরিস্থিতিতে এরা নিয়ে চলে এসছে, মানে এখন আমাদের দেশে শিক্ষার থেকে বেশি রাজনীতিটা বেশি বড় প্রাধান্য পাচ্ছে। নিজেদের সিটটাকে বাঁচিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখবে কীভাবে, সেটা নিয়েই তাদের বেশি মাথা ব্যথা। এদিকে কিন্তু কোনো রকম চিন্তাভাবনা নেই। এমন একটা কোম্পানি, যে কোম্পানি অলরেডি আগে থেকে তাদের প্রশ্ন যে ফাঁস, এই অভিযোগ কিন্তু তাদের মধ্যে রয়েছে, তো সেরকম কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। এটাই বোঝা যাচ্ছে যে এরা জেনে বুঝে এরকম দায়িত্বগুলো দিয়েছে, তাই কি না? তো আশা করছি এইরকম যে সমস্যাগুলো রয়েছে, এগুলোর সমাধান নিশ্চয়ই খুব শীঘ্রই সলভ হবে। বিশেষ করে যে এই যে বিভিন্ন এক্সাম সেন্টারগুলো নিয়ে এখন যে সমস্যাগুলো হচ্ছে, যেগুলো কিন্তু আগে হতো না। এখন বেশিরভাগ সব এক্সাম সেন্টারগুলো বিভিন্ন রাজ্যে হচ্ছে, আবার এমন এক্সাম সেন্টার পড়ছে যে আন্দামান নিকোবরে যাবে ছেলে এক্সাম দিতে, এইরকমই সেন্টার পড়ছে। তো এইরকম অনেক সমস্যা রয়েছে,
আশা করছি এগুলো খুব শীঘ্রই সলভ হবে। তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও, তোমরা যেভাবে পড়াশোনা করছো সেভাবে পড়াশোনা করে যাও। তো এবার দেখো 16 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিম্নোক্ত ব্যাংকিং প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি ক্ষুদ্র ঋণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং ভারতে তাদের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? কোন ব্যাংকিং প্রতিষ্ঠান? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তারপরে দেখো দেওধর ট্রফি। এই দেওধর ট্রফি এটা ড্যাশে দেওয়া হয়, মানে কোন খেলায় দেওয়া হয়, বা এরকমও তোমাদের এক্সাম আসতে পারে যে দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, ক্রিকেট খেলার সাথে যুক্ত দেওধর ট্রফি। তারপরে পর্যায় সারণী গ্রুপ 17। গ্রুপ 17-র উপাদানগুলিকে বলা হয়, গ্রুপ 17-র উপাদানগুলিকে কী বলা হয় না হচ্ছে হ্যালোজেন। এগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়। এই হ্যালোজেন গোষ্ঠীগুলিতে দুটো গ্যাস, একটা তরল আর দুটো কঠিন পদার্থ থাকে। এটাও এক্সাম আসে যে কটা গ্যাসীয় পদার্থ থাকে হ্যালোজেন যে গোষ্ঠীগুলো রয়েছে, গ্রুপগুলো রয়েছে তার মধ্যে। তো দুটো গ্যাস, একটা তরল আর দুটো কঠিন। হ্যালোজেনগুলির পর্যায় সারণীর গ্রুপ বা শ্রেণী 17 মৌল, যার মধ্যে 5টা মৌল রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর হচ্ছে অ্যাস্টাটিন। ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিনটা তরল, আয়োডিন আর অ্যাস্টাটিন হচ্ছে কঠিন। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কে 1611 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেন এবং নূরজাহান উপাধি পান? মুঘল সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেন এবং নূরজাহান উপাধি পান 1611 সালে। তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন মেহেরুন্নিসা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 20 নম্বর, খাবারে স্টার্চের উপস্থিতি পরীক্ষা করার জন্য কোন দ্রব্য ব্যবহার করা হয়? স্টার্চের উপস্থিতি পরীক্ষা করার জন্য কি ব্যবহার করা হয়? আয়োডিন দ্রবণ ব্যবহার করা হয়। তারপরে 21 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2 থেকে 5ই মে 2023 পর্যন্ত কোরিয়া প্রজাতন্ত্রে ইনচিওনে বিনিয়োগকারী বা দ্বিপাক্ষিক এবং অন্যান্য সংশ্লিষ্ট মিটিং সহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নরদের 56তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন? তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন নির্মলা সীতারামন অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি? তো শহুরে জনসংখ্যা পড়েছি, গ্রামীণ শতাংশ সবচেয়ে বেশি হচ্ছে সেটা পুদুচেরি, অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, পুদুচেরি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 23 নম্বর, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি জলাশয় ধীরে ধীরে পুষ্টি এবং খনিজ পদার্থ সমৃদ্ধ হয়, প্রধানত ফসফরাস এবং নাইট্রোজেন, যার ফলে জলের পৃষ্ঠে শৈবালের প্রচুর বৃদ্ধি ঘটে, ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। যে প্রক্রিয়া, কোন প্রক্রিয়া? ইউট্রোফিকেশনের ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কম হয় এবং জলের উপরে শ্যাওলা প্রচুর পরিমাণে শ্যাওলার কিন্তু বৃদ্ধি ঘটে। নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী নয়? দেখো খেয়াল করো, এটা গোদাবরী নদীর উপনদী নয়। সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে কামেংটা কিন্তু গোদাবরী নদীর উপনদী নয়। ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা এগুলো কিন্তু গোদাবরী নদীর উপনদী। এছাড়া দেখো প্রভারা, এগুলো আগের দিন আমরা আলোচনা করেছিলাম গোদাবরী নদীর যে উপনদীগুলো, প্রভারা, পূর্ণা, মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়াইনগঙ্গা, প্রাণহিতা, ইন্দ্রাবতী, মনের এবং সাবরি, এগুলো সব গোদাবরী নদীর উপনদী। কিন্তু যে কামেংটা হচ্ছে এটা ব্রহ্মপুত্রের নদীর উপনদী হচ্ছে কামেং। আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, 17ই সেপ্টেম্বর 2023 ভারত সরকার কর্তৃক চালু করা বিশ্বকর্মা যোজনা এর জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কারা লক্ষ্যমাত্রা লাভকারী? এই বিশ্বকর্মা যোজনাটা চালু করা হয়েছিল কাদের লক্ষ্যে না, হচ্ছে ঐতিহ্যগত কারুশিল্পের দক্ষ ব্যক্তি, কারুশিল্প বিভিন্ন হাতের কাজের সাথে যুক্ত যে সকল শিল্পীরা, তো তাদের লাভ
কারই লক্ষ্যমাত্রা রেখেই এই যোজনাটা শুরু করা হয়েছিল। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এখন যারা ক্লাসটাকে লাইক করতে বাকি রয়েছো তো অবশ্যই লাইক করো এবং ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাও। তারই সঙ্গে চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, নতুন আমাদের চ্যানেলে ভিজিট করো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। এখানে বিভিন্ন এক্সাম রিলেটেড কিন্তু আপডেট এবং জব রিলেটেড আপডেট কিন্তু অলরেডি পেয়ে যাবে। ইতিমধ্যে আইবিপিএসের নোটিফিকেশান জারি হয়েছে, তো সেটা নোটিফিকেশান আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে ওখানে। আর এমটিএসের ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও তো হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। এমটিএস ব্যাচ তোমরা এই ফুল কম্বো 199 টাকা নিলেই তবে কিন্তু তোমরা আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে অ্যাড হতে পারবে। তাছাড়া শুধুমাত্র এমটিএসের প্রিভিয়াস ইয়ারের পিডিএফ যদি নিতে চাও তার জন্য তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। শুধু 2019-24 জিকে পিডিএফ নিলে 149 টাকা পড়বে। আর হচ্ছে শুধু 2024 যদি জিকে পিডিএফ কেউ নিতে চাও তো সেটাও অ্যাভেলেবল রয়েছে, তো সেটার প্রাইস পড়বে হচ্ছে 99 টাকা। এর জন্য তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমাদেরকে পেমেন্ট কীভাবে করবে সেটা কিন্তু আমরা বলে দেবো। পিডিএফটা কিন্তু অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা সেগুলো কিন্তু প্রিন্ট আউটও করতে পারবে। পুরো ফুল কম্বো নিলে তোমাদেরকে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো হবে, সেখানে সমস্ত এমটিএসের সমস্ত নোটস কিন্তু ওখানে পেয়ে যাবে। এই জিকে ইংলিশের পাশাপাশি রিজনিং এবং ম্যাথের নোটসও তোমরা ওখানে পাবে।